নমস্কার, আপনারা দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আপনাদের দেখাবো দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। আজকে 5ই অক্টোবর রবিবার। দীপাবলির আবহে চওড়া হাসি। এক লাফে বেড়ে যাচ্ছে 2.5 গুণ। এখন থেকে ন্যূনতম 24 কোটি পাকিস্তানির প্রতিটি ঘরে হামলা। এবার কি করবে পাক সরকার? তোমার বাবাকে তারকা বানিয়েছে বলিউড, আজ তাকেই অপমান করছো। আরিয়ান খানকে লাগামহীন আক্রমণ করে কি বললেন কৌতুকাভিনেতা সুনীল পাল? পুজোর 4 দিনে 33 কোটি টাকার মদ বিক্রি, রাজ্যে নজির গড়ল এই জেলা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট সিবিআইয়ের, নাম রয়েছে কাদের? 1991 সালে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে ভরপুর সংসার, দীর্ঘ 34 বছর পর উড়িষ্যায় পাকড়াও বাংলাদেশি নাজির মোল্লা। এইবার আসি বিস্তারিত খবরে। ইপিএফও নিয়ে সুখবর। দিওয়ালির আগেই আসছে পেনশনভোগীদের জন্য স্বস্তির এই সুখবর। বাড়ছে ইপিএফও এর এপস 95 প্রকল্পের অধীনে ন্যূনতম পেনশন। এখন যেটা 1000 টাকা রয়েছে, তা প্রায় 2500 পর্যন্ত বাড়ানো হতে পারে বলে খবর। এই বৃদ্ধি ন্যূনতম পেনশন প্রাপক পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা এবং জীবনধারণের মান উন্নয়নে সাহায্য করবে বলে আশা সংশ্লিষ্ট মহলের। ইপিএফও সংবাদ। দীপাবলি এগিয়ে আসছে। এর সঙ্গে সঙ্গে পেনশনভোগীরা তাদের আয় বৃদ্ধির আশায় দিন গুনছেন। কেন? সৌজন্য এপস 95, এমপ্লয়িজ পেনশন স্কিম 1995, এর অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধির জোরালো দাবি রয়েছে, যা বর্তমানে প্রতি মাসে 1000 রুপি স্থির করা আছে। বর্তমান মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের রাইজিং কস্ট অফ লিভিং কথা মাথায় রেখে এই বৃদ্ধি পেনশনভোগীদের জন্য একটি উল্লেখযোগ্য স্বস্তি হিসাবে প্রমাণিত হবে। ইপিএফও এর বৈঠক। ইপিএফও এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ সিবিটি এর বৈঠক সম্ভবত অক্টোবর মাসের 10 থেকে 11 তারিখের মধ্যে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সভাপতিত্ব করতে পারেন। এই সভায় ন্যূনতম পেনশন বৃদ্ধি, ইপিএফ এবং এপস অ্যাকাউন্টগুলির উন্নতি এবং অন্যান্য আর্থিক সংস্কার নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যূনতম পেনশন বৃদ্ধি 1000 টাকা থেকে বেড়ে 2500 টাকা। সত্যি সেটা হবে কি? বিভিন্ন ট্রেড ইউনিয়ন দীর্ঘদিন ধরে ন্যূনতম পেনশন 7000 টাকা করার দাবি জানিয়ে আসছে। তবে বাস্তবসম্মত অনুমান বলছে 7000 নয়, নতুন ন্যূনতম পেনশন 2500 টাকার কাছাকাছি হতে পারে। এই পরিমাণ বৃদ্ধি পেনশনভোগীদের জন্য নিঃসন্দেহে সুখবর। এই বৃদ্ধি কার্যকর হলে ন্যূনতম পেনশন প্রাপকদের মাসিক আয় 2.5 গুণ, 2.5 টাইমস বেড়ে যাবে। এই সুবিধা মূলত সেই পেনশনভোগীরাই পাবেন, যারা বর্তমানে ন্যূনতম পেনশন পাচ্ছেন। এর ফলে যারা এর চেয়ে বেশি পেনশন পাচ্ছেন, তাদের উপর এই বৃদ্ধির কিন্তু কোনো প্রভাব পড়বে না। এপস 95 প্রকল্প কি এবং কেন? এপস 95, এমপ্লয়িজ পেনশন স্কিম 1995, একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, যেখানে নিয়োগকর্তার অবদান, বেতনের 8.33% এবং সরকারের অবদান, প্রতি মাসে 15,000 রুপি পর্যন্ত বেতনের 1.16% একত্রিত করা হয়। এই প্রকল্পের অধীনে সরকার একটি ন্যূনতম পেনশন নিশ্চিত করে। এর ফলে যদি অবদানে বা তহবিলের হিসাবে ঘাটতি থাকে, তবুও পেনশনভোগীদের আয়ের উপর প্রভাব পড়ে না। ন্যূনতম পেনশন 2500 রুপি বৃদ্ধি করা হলে পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন এবং জীবনযাত্রার ব্যয় কস্ট অফ লিভিং বিবেচনা করলে সরকারের পক্ষ থেকে এটি এক ইতিবাচক পদক্ষেপ। আজকাল ওয়েব ডেস্ক। 2 বছর আগে পাকিস্তানের নানা শহরে বিনামূল্যে আটা বিতরণের সময় ভয়াবহ পদদলিত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছিল।
সেই ঘটনা দেশটির বেহাল অর্থনীতির চিত্র স্পষ্ট করে দিয়েছিল। 2 বছর পরও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। একের পর এক বহুজাতিক কোম্পানি পাকিস্তান ছাড়ছে। সর্বশেষ নামযুক্ত হল ভোক্তাপণ্য জায়ান্ট প্রক্টর অ্যান্ড গ্যাম্বল। এই ঘোষণায় পাকিস্তানি নাগরিকরা ভীষণ আতঙ্কিত, বিশেষত তাদের প্রিয় জিলেট রেজর আর হেড এবং শোল্ডার্স শ্যাম্পু নিয়ে। মার্কিন ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান পিএনজি এই সপ্তাহে ঘোষণা করেছে যে তারা পাকিস্তানে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এর মধ্যে থাকবে সব ধরনের উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম। পাকিস্তানের সাধারণ নাগরিকরা সামাজিক মাধ্যমে শঙ্কা প্রকাশ করেছেন যে এবার হয়তো সস্তা ও নিম্নমানের বিকল্প পণ্য বাজার দখল করবে। একজন হতাশ টুইটার ব্যবহারকারী, লাহোরের নাদিম খান লিখেছেন, আমি বুঝতে পারছি না পি এবং জি কেন যাচ্ছে। পাকিস্তানে তো এখনো 24 কোটি মানুষ আছে যাদের সাবান, ডিটারজেন্ট আর শেভিং ক্রিম দরকার। এটা একেবারেই অযৌক্তিক মনে হচ্ছে। আরও পড়ুন, নাসার ওয়েবসাইট বন্ধ, আতঙ্কিত হয়ে পড়লেন বিজ্ঞানীরা। 1991 সালে পাকিস্তানের বাজারে প্রবেশ করে দ্রুতই শীর্ষ ভোক্তাপণ্য কোম্পানিতে পরিণত হয় পিএনজি। অল্প সময়েই তাদের ব্র্যান্ডগুলো ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে। হেড এবং শোল্ডার্স, প্যান্টিন, টাইড, ওরাল বি, জিলেট, ওল্ড স্পাইস, এরিয়াল, প্যাম্পার্স, অলওয়েজ এগুলো পাকিস্তানি পরিবারের পরিচিত নাম। ইসলামাবাদের ইঞ্জিনিয়ার জাভেদ ইকবাল জানান, গত 3 মাস ধরে তিনি বাজারে নিজের প্রিয় জিলেট ব্লু 3 রেজর খুঁজে পাচ্ছেন না। আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, বাজারে চীনা পণ্যের প্রবল দাপটের কারণে জিলেট, প্যাম্পার্স, সেফগার্ড প্রভৃতি পি এবং জি এর ব্র্যান্ড কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। হিনা সাফি নামে এক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, এখন কি আমাদের এরিয়াল, সেফগার্ড, উইক্স, প্যাম্পার্স, অলওয়েজ, প্যান্টিন, এমনকি হেড এবং শোল্ডার্সও আমদানি করতে হবে? অন্যদিকে কেউ কেউ ঠাট্টাও করছেন পাকিস্তানিদের অসহায়তা নিয়ে। একজন লিখেছেন, প্রক্টর এবং গ্যাম্বল স্পোকসম্যান, পাকিস্তানিরা স্নান করে না, কাপড়ও ধোয় না, তাই ব্যবসা চালানো সম্ভব হয়নি। এর আগেই পাকিস্তান জলের সংকটে ভুগছিল। ভারত ইন্দাস ওয়াটার ট্রিটি স্থগিত করার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তখনও পাকিস্তানিরা নিজেদের নিয়ে ব্যঙ্গাত্মক মিম বানিয়েছিল। এক ব্যবহারকারী বলেছিলেন, এখন স্নানের জলও পাকিস্তানকে ভারতের কাছে চাইতে হবে। তবে এই সংকট হয়তো পুরোপুরি ভয়াবহ হবে না। পিএনজি জানিয়েছে, তাদের কিছু পণ্য পাকিস্তানে তৃতীয় পক্ষের পরিবেশকের মাধ্যমে পাওয়া যাবে। পাকিস্তান থেকে বহুজাতিক কোম্পানিগুলোর প্রস্থান হচ্ছে উচ্চ বিদ্যুৎ খরচ, দুর্বল কাঠামো আর চলতি অর্থনৈতিক সংকটের কারণে। গত 2 বছরে শুধু পিএনজি নয়, শেল, ফাইজার, টোটাল এনার্জিজ, মাইক্রোসফট, টেলিনর এর মতো শীর্ষ কোম্পানিও পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। পি এবং জি এর বিদায় পাকিস্তানের ভোক্তাদের জন্য শুধু প্রিয় ব্র্যান্ড হারানোর শঙ্কা নয়, বরং দেশের অর্থনীতির গভীর সংকটের প্রতিফলন। একদিকে জল ও জ্বালানি সংকট, অন্যদিকে বৈদেশিক বিনিয়োগ হ্রাস, সব মিলিয়ে পাকিস্তানের অর্থনীতি ক্রমেই বেহাল অবস্থায় দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন একটাই, এরপর কাকে হারাতে চলেছে পাকিস্তান? শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ, দ্য ব্যাড তারা চিহ্ন শ অফ বলিউড, আলোচনার ঝড় তুলেছে। একদিকে ফ্যানরা তার সাহসী গল্প বলার স্টাইলের প্রশংসা করছেন, অন্যদিকে কেউ কেউ মনে করছেন, শিল্পী স্বাধীনতার নাম করে বলিউডের ইজ্জতে আঘাত করা হয়েছে এই সিরিজের মাধ্যমে। এমন যাবে এই প্রসঙ্গে বিতর্কিত কৌতুকশিল্পী সুনীল পাল এবার সরাসরি আক্রমণ করলেন আরিয়ানকে। সম্প্রতি একটি পডকাস্টে তিনি আরিয়ানের উদ্দেশ্যে বলেন, যে বলিউড তোমার বাবাকে এত বড় তারকা বানিয়েছে, আজ সেই বলিউডকে তুমি এইভাবে ছোট করে দেখাচ্ছ। সুনীলের এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটপাড়ার। নেটিজেনদের মধ্যে দুটি মতো তৈরি হয়, কেউ বলছেন আরিয়ানকে আরও কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ এই বলিউড অর্থাৎ এই সিনেমার শিল্পই শাহরুখ খানকে তৈরি করেছে।
অন্যরা বলছেন, শিল্প মানে স্বাধীনতা, এবং সত্য বলাই শিল্পীর কাজ, এমনকি যদি তা চরম অস্বস্তিকর হয়, তবুও। দ্য ব্যাড তারা চিহ্ন শ অফ বলিউড, হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রির অভিজাত এবং অকপট ছবির অন্যদিকেটি প্রায় নগ্নভাবে তুলে ধরেছে। শিল্পীদের অহংকার, রহস্য এবং বলিউডের রঙিন জগৎ সবকিছুই এখানে উঠে এসেছে। সিরিজটি তুমুল জনপ্রিয় হয়েছে জনতা মহলে। অধিকাংশ সমালোচকদের মতে, দ্য ব্যাড তারা চিহ্ন শ অফ বলিউড পুরোপুরি নিখুঁত নয়, তবে এর প্রয়োজনও নেই। এটি বিশৃঙ্খল, সাহসী, এবং সেই শিল্পের মতোই ঝুঁকিপূর্ণ যা এটি উপস্থাপন করছে। আরিয়ান খানের এই ডেবিউ দেখাচ্ছে যে তিনি ঝুঁকি নিতে চান, নিজের জগতের দিকে ঠাট্টা, ব্যঙ্গ করতে চান এবং একই সঙ্গে তার আবেদনকে স্বীকার করতে চান। এটি বিনোদন দেয়, প্ররোচনা করে, এবং মনে করিয়ে দেয় কেন বলিউড, সমস্ত বিরোধিতার পরেও, স্বপ্ন, দুঃস্বপ্ন এবং চমক দর্শনীয়তার ককটেল হয়েও ভক্তদের জন্য আকর্ষণীয়। সিরিজের উচ্ছ্বসিত এবং নির্ভীক রূপ দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। আরিয়ান খানের এই সাহসী প্রচেষ্টা প্রমাণ করে, কখনো কখনো শিল্পের স্বাধীনতা এবং সত্যি প্রকাশ করা, জনপ্রিয়তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই তো বিতর্কের মাঝেও ট্রেন্ডিং আরিয়ানের এই সিরিজ। সাহসী গল্প, তীক্ষ্ণ হিউমার এবং বলিউডের মিথ্যাচার উন্মোচন সব মিলিয়ে দর্শকদের মনে এক নতুন এবং তাজা অভিজ্ঞতা তৈরি করেছে। আরিয়ান খানের এই সিরিজ দর্শকদের মনে করিয়ে দেয় বলিউড শুধু স্বপ্ন নয়, বরং কখনো দুঃস্বপ্নও হতে পারে, কিন্তু চিরকালই এক অবিস্মরণীয় চমক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবে রাজ্যের অন্যান্য জেলার থেকে মদ বিক্রিতে প্রথম সারিতে পূর্ব মেদিনীপুর জেলা। এবছর ষষ্ঠী থেকে নবমী 4 দিনে জেলায় রেকর্ড পরিমাণের মদ বিক্রি হয়েছে। এই এমএল বিক্রি হয়েছে 3,20,509.72 লিটার, এফএল 2,02,655.85 লিটার এবং বিয়ার 2,84,205.39 লিটার। ওয়েস্ট বেঙ্গল নিউজ লিভ আপডেটস নিয়ে রাজ্যের প্রস্তুতি কোন পর্যায়ে? দেখতে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। এবছর বিজয়া দশমী ও গান্ধী জয়ন্তী একই দিনে পড়েছে। ফলে ওইদিন মদের দোকান বন্ধ থাকায় বিক্রি কিছুটা কমেছে। প্রতিবছর গান্ধী জয়ন্তী উপলক্ষে 2 অক্টোবর ব্ল্যাক ডে হিসাবে মদের দোকান বন্ধ থাকে। এবারেও বন্ধ ছিল মদের দোকান। কলকাতা মেট্রো, রবিবার পুজো কার্নিভালে রাতেও চলবে মেট্রো, যাত্রীদের সুবিধার্থে বাম্পার পরিষেবা। গত কয়েক বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলা মদ বিক্রিতে এগিয়ে রয়েছে। 5 দিনে কয়েক কোটি টাকার মদ বিক্রি হয়ে থাকে। জেলার অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা, তাজপুর, মন্দারমণি। পুজোয় রাজ্য, ভিন রাজ্যে এমনকি ভিন দেশের মানুষ সৈকত শহরে আসেন। সেই কারণে জেলায় বিপুল অর্থের মদ বিক্রি হয়ে থাকে। দুর্গাপুজো মিটতেই সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই। আজ, শুক্রবার, একাদশীর দিন সিবিআই আধিকারিকরা ব্যাংকশাল আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিলেন। চূড়ান্ত চার্জশিটে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর বিরুদ্ধে নাম রয়েছে বলে খবর। প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়। এরপর একে একে একাধিক রাঘব বোয়ালদের নাম উঠে আসে। পরবর্তীতে গ্রেপ্তার হয়েছিলেন নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সহ অনেকেই। তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি সহ একাধিক আধিকারিকের নামও জড়িয়েছিল সিবিআই তদন্তে। ব্যাংকশাল আদালতে এই মামলা চলছে। এবার একাদশীর দিন পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইডি। 70 পাতার এই চার্জশিটই চূড়ান্ত চার্জশিট বলে জানা গিয়েছে। তাতে নাম রয়েছে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে বলে খবর।
সিবিআইয়ের অভিযোগ ছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 350 জনের চাকরি ঘুরপথে হয়েছিল। নাকাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য সেসময় প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি ছিলেন। মানিকের সঙ্গে রত্না চক্রবর্তী বাগচি ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ ছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যায়। 2023 সালের মে মাসে এই নির্দেশ জারি করেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে গিয়েছিল। পরে ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছিল। মামলা গড়িয়েছিল সর্বোচ্চ আদালতেও। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রথমে আলিপুর আদালতে চলছিল। পরে সেই মামলা ব্যাংকশাল আদালতে ওঠে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই মামলায় জামিন পেয়েছেন তিনি। এর আগে তিনি ইডির মামলাতেও জামিন পেয়েছিলেন। কবে পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি হবে, সেই চর্চা চলছে। মানিক ভট্টাচার্য আগেই জামিন পেয়েছেন। বিভাস চক্রবর্তী এই মুহূর্তে জেলবন্দি আছেন। ভুয়ো থানা থেকে সমান্তরাল প্রশাসন, জালিয়াতির অভিযোগে এই প্রাক্তন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে নয়ডা পুলিশ। এই দিন ওয়েব ডেস্ক, কটক, 4 অক্টোবর। সময়টা তখন 90-এর দশক। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলিতে তখন কথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলি ক্ষমতায়। ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট জোট। আসামে কংগ্রেস। কেন্দ্রীয় কংগ্রেসের সরকার। দেশের সীমান্ত উন্মুক্ত। ভারতকে লঙ্গরখানা মনে করে দেদার ঢুকছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলির সহানুভূতিশীল মানুষদের সৌজন্যে মিলে যাচ্ছে ভোটার কার্ড, রেশন কার্ড প্রভৃতি পরিচয়পত্র। তারপর সুবিধামতো দেশের বিভিন্ন রাজ্যে চালিয়ে গিয়ে অনুপ্রবেশকারীরা বিয়ে করে সংসার ফেদে বসে। এটা কোনো কল্পকাহিনী নয়, বরঞ্চ চূড়ান্ত বাস্তব। স্বাধীনতার পর থেকে দীর্ঘ কয়েক দশক দেশে কথিত ধর্মনিরপেক্ষতার জোয়ার চলায় সেই সমস্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার তেমন আগ্রহ ছিল না কারোর। এখন বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে ধরপাকড় শুরু করেছে। কিন্তু ইতিমধ্যে দেশের যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটে গেছে বহু এলাকায়। দিন কয়েক আগে উড়িষ্যার কান্ধমাল জেলার কোটাগড় থেকে 57 বছর বয়সী নাজির মোল্লার পরিচয়পত্র খতিয়ে দেখতে গিয়ে চোখ কপালে উঠে যায় পুলিশের। সে নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে কোটাগড়ে বসবাস করছিল। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পুলিশ মুন্ডা স্ট্রিটের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্ত্রী ও 3 বড় বড় ছেলেপিলে নিয়ে ভরপুর সংসার। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় নাজির স্বীকার করছে যে সে 1991 সালে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। কয়েকদিন পর সে কাজের সন্ধানে কটকে পৌঁছে যায়। উড়িষ্যার কোটাগড়ে সে হোকারি করত এবং কিছুদিন পর স্থানীয় এক মেয়েকে বিয়েও করে নেয়। পুলিশ জানতে পারে যে, জন্ম শংসাপত্রে তার নাম নাজির মোল্লা, বাংলাদেশের মাগুরা জেলার মোহাম্মদপুর থানার চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা আবুল মোল্লার ছেলে সে। নাজিরের কাছে একটি ভুয়া ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এবং একটি ভারতীয় ভিসা রয়েছে, যেগুলিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। এখন প্রশ্ন যে নাজির মোল্লাকে তার দেশে ফেরত পাঠালেও তার স্ত্রী ও সন্তানদের ক্ষেত্রে কি হবে? কথিত সেকুলাররা কি নাজিরের পরিবারকে বাংলাদেশে ফেরত পাঠাতে দেবে? অবশ্যই। মানবিকতার দোহাই দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে আদালতে মামলা লড়বে বলে মন্তব্য করেছেন অনেকে।